হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 17 পৃষ্ঠা নং 192 ভিডিও পাঠ নং 4 করব। ঘনবস্তু দেখে খুঁজি। পুরু ফাঁপা নলের, এই যে পাশের ছবিটি দেখতে পাচ্ছি, এর ফাঁপা নল বলতে এই অংশটুকু কিন্তু ভিতরে আমরা জল রাখতে পারি, বালি রাখতে পারি, মানে ফাঁপা রয়েছে। তাহলে পুরু ফাঁপা নলের ড্যাশটি সমতল। তাহলে দেখো এই বরাবর সমান আর এই বরাবর সমান, মানে আমরা যদি এটা উল্টিয়ে রাখি তবুও কিন্তু এটা রাখতে পারবো। যেমন অনেক সময় আমরা স্পিকার দেখি, সাধারণত দেখবে কিছু ব্লুটুথ স্পিকার আছে, আমরা এভাবেও রাখতে পারি, নতুবা উল্টিয়ে দিলেও সেটাকে রাখা যায়। তাহলে পুরু ফাঁপা নলের এখানে দুটি সমতল আর এটা হচ্ছে বক্রতল। আমরা যদি এটাকে ঘুরিয়ে এভাবে রেখে দিই, এভাবে রাখি, তাহলে কিন্তু একবার, যেমন পেনটাকে দেখো একবার রাখার পর সে কিন্তু একটু মুভমেন্ট হবে, নড়াচড়া করবে, তারপরে কিন্তু বসবে। তাহলে এটা হচ্ছে বক্রতল। আর পেনের এই দিকটা কিন্তু সমতল। অনেক সময় পেনটা কিন্তু আমরা এভাবে রাখতে পারি সোজা করে, যদিও পেনটা পড়ে যাচ্ছে, এটা তো অনেকটা জায়গা জুড়ে আছে, তখন কিন্তু পড়বে না। তাহলে একটি কি বক্রতল। তাহলে ফাঁপা নলের আকারের ঘনবস্তুর নাম হচ্ছে ফাঁপা চোঙ। ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, মনে রাখবে। তাহলে ফাঁপা চোঙ কোনটাকে বলবো? ফাঁপা নলের আকারের ঘনবস্তুর নাম ফাঁপা চোঙ। ফাঁপা কথার অর্থ ভেতরে কিছু নেই, মানে খালি রয়েছে। এরকম উদাহরণ যদি বলি যে ফাঁকা ঘরগুলো পূরণ করি, তাহলে ফাঁপা চোঙের উদাহরণ কি কি হতে পারে? দেখো, জলের পাইপ হতে পারে, যেটা দিয়ে জল পাস করে। দেখবে পাইপটা তো মোটা, পাইপটা হচ্ছে মোটা, এরকম পাইপ। তাহলে তার ভিতরে আবার এরকম থাকে, থেকে এভাবে এটা এর ধার বরাবর থাকলো, তাহলে এটা দিয়ে কিন্তু জল পাসিং হচ্ছে। তারপরে তেলের ব্যারেল হতে পারে এরকম। গ্যাস সিলিন্ডার, আমরা যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, দেখবে এটা অনেক মোটা অংশ, একটা গ্যাস সিলিন্ডার এরকম মোটা থাকে, তার ধার বরাবর কিন্তু আবরণ থাকে, তারপরে মাঝখানে গ্যাস রাখা হয়। আর কি হতে পারে? খালি পেন্সিল হতে পারে, খালি পেন্সিল। তারপর কলমের বডি হতে পারে, এই যে কলমের বডি, এটা কিন্তু ফাঁপা চোঙ। কেন কি, আমরা যদি শীষটা বের করে নিই কোনোভাবে, তাহলে কিন্তু সেটা ফাঁপা চোঙ হয়ে যাবে। তারপরে কি হতে পারে? প্লাস্টিকের পাইপ হতে পারে, খালি টিন হতে পারে, বাঁশের ফাঁপা অংশ, একটা বাঁশ দেখবে তার ভিতরে আবরণটা কিন্তু বেশ মোটা, এটা বেশ মোটা, তার ভিতরে কিন্তু ফাঁপা থাকে। তাহলে এখানে আমি লিখছি যেটা আমরা সাধারণত আমাদের দেখতে পাই, যে বাঁশের বা গ্যাস সিলিন্ডার লিখতে পারতাম, গ্যাস সিলিন্ডার প্রত্যেকের বাড়িতে থাকে, সেটা লিখতে পারো। যে কোনো উদাহরণ নিজের ইচ্ছে মতো লিখবে। বাঁশের ফাঁপা অংশ, ফাঁপা চোঙের উদাহরণ হচ্ছে বাঁশ, বাঁশ বলতে পারি, বা বাঁশের ফাঁপা অংশ। আর একটা উদাহরণ দিচ্ছি, এখানে যে কোনো একটা দিতে বলেছে, তো আমি গ্যাস সিলিন্ডার দিলাম, যেটা প্রত্যেকের বাড়িতে সাধারণত কম বেশ থাকে। গ্যাস সিলিন্ডার। যদি সিলিন্ডার না থাকে, তাহলে এরকম তোমরা দেখবি স্পিকার থাকে। স্পিকারে যদিও দেখতে অনেকটা ওরকম, কিন্তু স্পিকারের ভেতরটা সেখানে কিছু না, তার ওয়্যার কিছু থাকে, তো সেটা আমরা বলতে পারি না। তো আমরা গ্যাস সিলিন্ডারটা বেস্ট উদাহরণ আমাদের। এখানে তল সংখ্যা কটি? তল সংখ্যা হচ্ছে মোট হচ্ছে 3টি, দুটো সমতল একটা বক্র, তাহলে 2 আর 1-এর যোগফল কত? 3। তাহলে মোট তল সংখ্যা এখানে হচ্ছে 3টি। তাহলে তলের ধরন, তাহলে বক্রতল আর সমতল, মানে একটি বক্রতল, একটি বক্রতল, একটি বক্রতল ও দুটি হচ্ছে সমতল। একটি বক্রতল, দুটি সমতল। এরপর দেখো বলছে, এবার আমরা মিশরের ইতিহাসে একটু আমরা জেনেছি মিশর। তাহলে এবার আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি।
ও মাটির পিরামিড তৈরি করি। পিরামিড দেখো এরকম হয় দেখতে। মিশরের যে পিরামিড দেখি তাদের আঁকার চেষ্টা করি। পাশে দিয়েছে। তাহলে আমি একটি পিরামিডের উদাহরণ দেখাচ্ছি, দেখো মডেল দেখাচ্ছি। এরকম যখন আমরা এই অংশটুকু একসাথে করে দেব, তাহলে এটা কিন্তু পিরামিড হয়ে গেল। মানে এরকম দেখবে, পিরামিড দেখতে অনেকটা এরকম। বা এটার ক্ষেত্রে যে দেখাই, অনেক সময় এরকম হতে পারে, এরকম হতে পারে পিরামিড। এরকম দুটোকে জয়েন করব, তাহলে এরকম পিরামিড পাবো। পাশের ছবিতে দেখি ভূমি যেটা নিচে আছে এটা হচ্ছে ভূমি বা তলদেশ আর ভূমি কিন্তু একই। যখন ভূমি কথাটা না থেকে সেখানে যদি তলদেশ থাকে, এটা মনে রাখবে, এটা তোমরা উঁচু ক্লাসে পাবে, ক্লাস 10-এ। তলদেশ কথার অর্থ হচ্ছে ভূমির কথা বোঝায়। তাহলে চতুর্ভুজ, এটা দেখো এর ধারটা কিন্তু 1 2 3 4, 4টা বাহু, তাহলে চতুর্ভুজ। যদি এই পিরামিডের ক্ষেত্রে দেখাই, তাহলে এর যে ভূমি যেটা নিচে রেখেছি, তাহলে 1 2 3 4, তাহলে এটা কি চতুর্ভুজ। অনেক সময় ত্রিভুজও হতে পারে, দেখো চতুর্ভুজ হতে পারে, অনেক সময় ত্রিভুজ হতে পারে। দেখো এটার ক্ষেত্রে যে পরে পিরামিডটা নিয়েছিলাম, এটা ত্রিভুজ। দেখো 2 3, এই যে দেখো 1 2 3, তাহলে এটা কি ত্রিভুজাকারও হতে পারে, চতুর্ভুজাকারও হতে পারে, রাইট। কোনটি ঠিক তা দাগ দিই। আচ্ছা, এখানে কোনটা ঠিক, ত্রিভুজ না চতুর্ভুজ? তাহলে এখানে পিরামিডের ক্ষেত্রে আমরা যেটা দাগ দেব, তাহলে আমরা পাশের ছবিটি দেখি। দেখো এখানে পাশের ছবিটি কটি আছে, এটা চতুর্ভুজ। আর 1 2 3 4, তাহলে এখানে ত্রিভুজটা আমরা নেব না, আমরা চতুর্ভুজটা নেব। যেহেতু চতুর্ভুজ, তাহলে এর যে উপরে যে তল আছে সেটা 4টা হবে, 1 2 3 4, তাহলে এখানে চতুর্ভুজ হবে সঠিক উত্তর। তাহলে কোনটি এখানে হচ্ছে চতুর্ভুজ। মানে এই ছবিটার ক্ষেত্রে কিন্তু পাশে যে ছবিটি দেওয়া আছে, কেন এখানে লিখে দিয়েছে পাশের ছবিতে দেখি ভূমি ও তলদেশ চতুর্ভুজ কি ত্রিভুজ, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু চতুর্ভুজ, কিন্তু ত্রিভুজ দিয়েও পিরামিড হয়, আমি দেখালাম। কিন্তু যেহেতু পাশের ছবির কথা বলেছে, তাহলে তো এটা চতুর্ভুজ, এটা ত্রিভুজ হবে না, চতুর্ভুজ। এবার ড্যাশটি পার্শ্বতল বলতে এই যে পাশের তলগুলো, তাহলে কটা এখানে পার্শ্বতল, এই যে দেখো 1 2 3 4। যদি আবার আমি মডেলটি দেখাই, তাহলে পার্শ্বতল এই যে 1, এই যে এটা একটা 2 3, আর এটা মিলে 4, তাহলে পার্শ্বতলের সংখ্যা হচ্ছে 4টি। আর পার্শ্বতলগুলির আকার কেমন হয়? পার্শ্বতলগুলির আকার কিন্তু এখানে যদি আমরা দেখি যে সেটা কিন্তু ত্রিভুজাকার হয়। দেখো 1 2, এটা ত্রিভুজাকার হলো না, কিন্তু এটাও ত্রিভুজাকার হবে। আমি ছবিতে মডেলটি করতে পারিনি, তাহলে পার্শ্বতল হবে ত্রিভুজাকার। ত্রিভুজাকার। আর পার্শ্বতলগুলির অগ্রভাগ ক্রমশ সরু। অগ্রভাগ বলতে এই যে আগের ভাগটুকু, সেটা কি হয়, সরু হয়। দেখো আরেকটা যদি মডেল দেখাই, দেখো এটা কিন্তু সবসময় একদম যত উপরের দিকে আসবে তত সরু হতেই থাকবে। সরু হয়ে একটি ড্যাশে মিশেছে, তাহলে একটি বিন্দুতে মিশেছে। কেন? এই দেখো এই 3টি তল মিলিয়ে দেখো এখানে একটা বিন্দু হয়ে গেল। যখন এই 3টাকে এক জায়গায় করলাম, কেন্দ্র মানে একই জায়গায় রাখলাম, তাহলে এখানে কিন্তু একটা বিন্দু পাচ্ছি। দেখো এখানে একটা বিন্দু, ভালো করে যদি দেখাই, দেখো একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো। বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল ড্যাশটি। তাহলে মোট তল কটি? উপরে 4টি, নিচে 1টি, তাহলে মোট তলের সংখ্যা হচ্ছে 5টি। আরেকবার দেখাচ্ছি, দেখো যদিও এটা ত্রিভুজাকার হবে, আমি এই দুটো মডেল করতে পারিনি। 1 2 3 4, এই যে 5, এখানে প্রত্যেকটি কিন্তু এই জন্য এখানে মিলছে না,
এটা কিন্তু ত্রিভুজাকার হবে এই দুপাশটা, বা এটাতে দেখে নিতে পারো। তবে পিরামিডের তলদেশ অর্থাৎ নিচের ত্রিভুজাকার বা অথবা বহুভুজাকার হতে পারে। দেখো এখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট লাইন, শুধু চতুর্ভুজ হবে এরকম কোনো কথা নেই, বলছে ত্রিভুজাকার হতে পারে। বহুভুজাকার মানে 4টি বাহু, 5টি বাহু, 6টি বাহু, 7টি বাহু, 8টি তল, 9টি তল, 11 তল। বহু কথার অর্থ অনেক, অসংখ্য। যেমন এটার ক্ষেত্রে এটা কিন্তু ত্রিভুজাকার। এই পিরামিডের ভূমি ত্রিভুজাকার, এই যে দেখো ত্রিভুজাকার, যেমন আমি প্রথম যে মডেলটি দেখিয়েছিলাম, এই যে দেখো 1 2 3 ত্রিভুজাকার। এই পিরামিডের আরেক নাম হচ্ছে চতুস্তলক। তাহলে মনে রাখবে চতুস্তলক বলতে এই ত্রিভুজাকার পিরামিডকে বলা হয়। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন, এগুলো কিন্তু উঁচু ক্লাসে তোমাদের প্রয়োজন হবে। তাহলে মনে রাখবে চতুস্তলক মানে পিরামিডেরই, কিন্তু সেই পিরামিডটা হবে ত্রিভুজাকার। চতুস্তলকের মোট তল 4টি। তাহলে মনে রাখবে যে চতুস্তলকের মোট তল 4টি। দেখো এখানে 4টি তল, এই যে নিচে একটা 1 2 3 4, তাহলে 4টি তল। আর তলদেশ 1টি। তলদেশ বলতে এই যে এটাকে বোঝায়, যার উপরে ভর করে থাকবে। ও পার্শ্বতল কটি? পার্শ্বতল এই যে পাশের তল 1 2 3, স্পষ্ট আমরা বুঝতে পারছি যে পাশের তল এখানে 3টি। চতুস্তলকের প্রতিটি তল দেখো প্রত্যেকটি তল কিন্তু ত্রিভুজাকার। এই তল ত্রিভুজাকার, দেখো আমি যদি খুলে দিচ্ছি তাহলে প্রত্যেকটি ত্রিভুজাকার। ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, তাহলে এখানে লিখব ত্রিভুজ। ত্রিভুজ ক্ষেত্র। এরপর ফাঁকা ঘরগুলো পূরণ করি, মানে এটা নিয়ে। তাহলে পিরামিডের ধরন এখানে লিখে দিয়েছে, ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র যদি হয় তাহলে তল সংখ্যা কটি? তল সংখ্যা হবে কটি? এখানে লিখেই দিয়েছে। ত্রিভুজাকার হতে গেলে মানে চতুস্তলক আরেক নাম যদিও, তাহলে এখানে তল সংখ্যা হবে 4টি। এখনই করলাম। আর ধার সংখ্যা কটি? ধার সংখ্যা দেখো এখানে, ধার বলতে এই যে এইগুলোকে বোঝায়। 1, এটা 1 2 3 4, 3টা নিচে আছে, এবার এটাকে যুক্ত করে দিই। 3 4 5 6, আগে বলছি দেখো। প্রথমে তো এটা দেখো নিচেরটা 1, এ পাশটায় 2, এ পাশটায় 3। এবার এটাকে যখন যুক্ত করব, এবার দেখো এটা একটা 4, এটা একটা 5, আর এ পাশটা একটা 6। তাহলে এখানে ধার সংখ্যা হচ্ছে 6টি। এবার শীর্ষবিন্দুর সংখ্যা। শীর্ষবিন্দু দেখো পাশের ছবিতে 1 2 3 4। কেমন করে দেখো, এই যে উপরে একটা শীর্ষবিন্দু, 3টা সরু অংশ মিলে একটা শীর্ষবিন্দু, একটা এখানে, একটা দুটো এখানে, একটা 3টা এখানে, একটা 4টা। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 4টি। যখন ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র হবে তখন। তলের ধরন কি? তলের ধরন প্রত্যেকটাই সমতল। দেখো আমি যেভাবেই রাখি না কেন সেভাবেই কিন্তু থাকবে। এটা এভাবে যদি ঘুরিয়ে দিই তাহলে সেভাবেও থাকবে, যেহেতু এটা সমান। তাহলে এখানে লিখব সমতল, সমতল লিখব। এরপর ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র। এবার যদি চতুর্ভুজাকার হয় তাহলে চতুর্ভুজাকারের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে পিরামিডের তল সংখ্যা কটি হতে হবে? 5টি। এই যে চতুর্ভুজের ক্ষেত্রে, তাহলে তল সংখ্যা আরেকবার যদি দেখে দিই, এই যে তল সংখ্যা 1 2 3 4 5, তাহলে তল সংখ্যা হবে 5টি। এবার ধার সংখ্যা কটি? এটা ধার সংখ্যা দেখো এখানে যদি গণি 1 2 3 4 5 6 7 8, তাহলে ধার সংখ্যা পেলাম আমরা 8টি। এখানে দেখো ধার সংখ্যা 1 2 3 4। এবার এটাকে যদি বন্ধ করে দিই আমরা 4, এখানে একটা 5, এখানে একটা 6 7 8, এরকম 8টি ধার পাবো। শীর্ষবিন্দুর সংখ্যা তাহলে 1 2 3 4 5, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা 5টি। দেখো শীর্ষবিন্দুর সংখ্যা 5টি। এই যে 1 2
3 4 আর এটা মিলে একটা হবে, যেহেতু আমি এটা মডেলটা করতে পারিনি এখানে, তাহলে এখানে 5টি। তলের ধরন, তাহলে প্রত্যেকটা তল এখানে কি সমতল, দেখো প্রত্যেকটা তল কিন্তু সমান, এটা সমান, আমরা যেভাবে রাখি না কেন এটা থাকবে, এই 5টা সমান, তাহলে হবে সমতল। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট যে চতুস্তলক মানে সেটা ত্রিভুজাকার পিরামিডকে বোঝায়, মনে রাখবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা পৃষ্ঠা নাম্বার 193 করব।